everyone, welcome to my platform. A very good morning to all. আজকে April মাসে 23rd April 2025 and today we are going to discuss the most important editorial and daily news from two important newspaper. One is Hindu, another is the Anandabazar paper. তাহলে আজকের এই কমপ্লিট অ্যানালিসিস থাকবে তোমাদের জন্য। হোপফুলি আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস, ইম্পর্টেন্ট কিছু পার্সপেক্টিভ আমরা জানতে পারবো এবং উই ক্যান ইউটিলাইজ দোজ কনসেপ্ট ইন আওয়ার কম্পিটিটিভ এক্সামিনেশন। সো দেরি না করে শুরু করা যাক আজকের কমপ্লিট ডিসকাশন। প্রথমত দেখো, আজকে আমি আনন্দবাজারের যে নিউজ এডিটোরিয়াল যে পেজটা থাকে সেই পেজটা দিয়ে শুরু করব। প্রথমত যে জায়গাটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে, দেখো, বহুত্বের বিরোধী। এই জায়গাটা আমাদের পড়ার খুব একটা দরকার নেই। এটা যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে মেইনলি বিভিন্ন ধরনের যে পোলারাইজেশন আমাদের কান্ট্রিতে বর্তমানে দাঁড়িয়েছে, বিভিন্ন যে সমস্ত স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টাসেল এবং সেখানে রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক যে টাসেলগুলো আছে এবং সেখানে যে হিন্দু মুসলিম এই যে ধর্মীয় রিলিজিয়াস যে একটা পলিটিক্স হচ্ছে তার নিয়ে এই এডিটোরিয়ালটা পরীক্ষার পার্সপেক্টিভে সেটা ইম্পর্টেন্ট নয়। এর পরের যে জায়গাগুলো বিলুপ্ত প্রায়, এটাও তোমরা নিজেদের মতো করে চাইলে পড়তে পারো। আমি যে জায়গাটা নিয়ে আজকে ডিসকাশন করব দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জলের অভাবে যুদ্ধ। এই আর্টিকেলটা আমরা পড়বো কারণ এই আর্টিকেলটা থেকে আমরা পরীক্ষায় জল বা ওয়াটার ক্রাইসিস রিলেটেড যে কোনো যদি আর্টিকেলস থাকে আমরা বেশ কিছু তথ্য এখান থেকে লিখতে পারবো। প্রথমত সেই জায়গাটা নিয়ে আজকে ডিসকাশন। দেখো, আজকে আমাদের শুধু দেশে নয়, সারা বিশ্বে ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিস কিন্তু দ্রুত ঘনিয়ে আসছে। এরপর বিশেষত আমাদের দেশে তথা রাজ্যেও পানীয় জলের অবস্থা ভয়াবহ। আমরা দেখছি মোটামুটি আমাদের গরমকাল পড়ে গেছে, গ্রীষ্মের টেম্পারেচার বাড়তে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত জায়গাগুলোয় ওয়াটার স্কারসিটি আছে, লাইক দ্য পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলায় অলরেডি দেখা যাচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিস বা পানীয় জলের অভাব। এছাড়া নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে যেতে বসেছে। নদী বা বড় জলাধার থেকে পাম্প করে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল সরবরাহ করার যে প্রকল্প, খুব ইম্পর্টেন্ট নাম, সেটা হচ্ছে সজলধারা প্রকল্প, সেটা আজকে প্রায় জলের অভাবে মুখ থুবড়ে পড়েছে। অর্থাৎ আমাদের কাছে প্রপার জল নেই, যে জলটা নিয়ে আমরা কিন্তু বাড়ি বাড়ি সেটাকে সাপ্লাই করতে পারি। সো দিস ইজ হোয়াট ইজ রিটেন ইন দ্য এডিটোরিয়াল। নাও এর কারণ কি? এই জলের অভাব কি? কারণ দীর্ঘদিন ধরে যে সমস্ত জলাশয়গুলো আছে সেগুলো সংরক্ষণ হচ্ছে না, নির্বিচারে জল তুলে নেওয়া হচ্ছে, উত্তোলন করা হচ্ছে, মানে ভূগর্ভস্থ জলের এক্সট্রাকশন করা হচ্ছে। নেক্সট, আশঙ্কা বা অ্যান্টিসিপেট করা হচ্ছে আগামী দিনে সেগুলো শুকিয়ে ডাঙায় পরিণত হবে। ছোটবেলায় দেখতাম টানা বৃষ্টির সময় অর্থাৎ বর্ষাকালে গ্রামের রাস্তায় হাঁটতে গেলে জল কাদায় হাঁটতে হতো, অর্থাৎ এতটাই জলের সেখানে আধিক্য ছিল। শ্রাবণ বা ভাদ্র মাসে যে সমস্ত রাস্তা কাদা ছিল বা যেখানে জলের একটা প্রাচুর্য ছিল সেই সব জায়গা থেকে আস্তে আস্তে সেগুলো শুকিয়ে যাচ্ছে। খাল, বিল, পুকুর, এমনকি বাড়ির কুয়োগুলি পর্যন্ত জলে টইটুম্বুর যে সময় থাকতো, আজকে সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গ্রাম ও শহরে রাস্তাঘাট, কুয়ো, কলতলা সব কংক্রিট করে দেওয়ার ফলত কি হচ্ছে, এটা আমরা অন্য আরেকদিনের এডিটোরিয়ালেও পড়েছিলাম। সমস্ত রাস্তা যখন কংক্রিট থাকছে তখন জলের আর পার্কুলেশন হচ্ছে না, অর্থাৎ বৃষ্টির জল কিন্তু ভূগর্ভে আর মিশছে না, মাটিতে মিশছে না, অর্থাৎ মাটির তলায় যেতে না পেরে যত্রতত্র বয়ে নষ্ট হচ্ছে, অর্থাৎ প্রপার রেইন ওয়াটার হারভেস্টিং হচ্ছে না। বৃষ্টির যে জল সেইটা সংরক্ষণের চেয়ে জল অপচয়ের মান কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে বেড়ে গেছে। এরপর সরকার পানীয় জলের সংরক্ষণের জন্য একটা ইম্পর্টেন্ট প্রকল্প চালু করেছে। ফার্স্ট অফ অল আমরা কি পড়লাম? ঘরে ঘরে জল দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিম সেটা হচ্ছে সজলধারা। আরো একটা প্রকল্প হচ্ছে পানীয় জলের কনজারভেশন করা, সেটাকে সংরক্ষণ করা, সেটার প্রকল্পের নাম জল ভরো প্রকল্প। সেটিও কিন্তু সরকারের উদাসীনতার জন্য কিছুটা হলেও মুখ থুবড়ে পড়ে আছে, তার কাজ কিন্তু প্রপারলি হচ্ছে না। জল ধরে রাখার জন্য কোটি কোটি টাকা খরচা করে কিন্তু মাটি কেটে ছোট ছোট জলাশয় তৈরি করা হয়েছে, কিংবা জল সঞ্চয়ের জন্য চেক ড্যাম তৈরি করা হচ্ছে। সেগুলো কিন্তু নিম্নমানের বা জল ধারণের ক্ষমতা এতই কম, সেখানে মানুষ, পশু পাখি পানীয় জল অথবা চাষবাদের কাজে ব্যবহারের পর সেগুলো দ্রুত শুকিয়ে ডাঙায় পরিণত হচ্ছে, অর্থাৎ তার জল ধারণের ক্ষমতাও কম বা সেগুলোকে প্রপারলি কিন্তু তৈরি করা হয়নি। এই সময় দাঁড়িয়ে বলা হচ্ছে প্রশাসন যদি জল সরবরাহের বড় জলাশয়গুলিকে সারা বছর সংস্কার পরিচর্যা করে, পরিত্যক্ত মানে জলাভূমিগুলোকে বুঝিয়ে বিল্ডিং না ফেলে
বিল্ডিং বানিয়ে না ফেলে আগামী দিনের জন্য পানীয় জলের উৎসের জন্য সংস্কার করে, গ্রাম ও শহরে বহু পুরনো অব্যাহত কুয়োগুলি পরিচর্যা করে, পানীয় জলের সঞ্চয়ের জন্য ব্যবহার করে, তাহলে পরবর্তীকালে রাজ্যে পানীয় জলের সমস্যা কিছুটা মিটতে পারে। এছাড়া কি বলা হয়েছে, চাষাবাদ, শিল্প, কলকারখানা থেকে শুরু করে মানুষের প্রাত্যহিক জীবনে জলের ব্যবহারে যেন অযথা অপচয় না ঘটে সে ব্যাপারে সরকারকে কড়া নজরদারি দিতে হবে, জনগণকে সচেতন করতে হবে এবং সজাগ করতে হবে। নয়তো লাস্ট কি দিয়ে কনক্লুড করা হচ্ছে, নয়তো পানীয় জলের অভাবে গৃহযুদ্ধের মূল কারণ হবে। এই যে জায়গাটা, পুরো আর্টিকেলটা এত সুন্দরভাবে লেখানো, এটা কিন্তু তোমাদের একটা এডিটোরিয়াল, যে কোনো লেটার টু দ্য এডিটোরিয়াল, রিপোর্ট রাইটিং এ এগুলো কিন্তু তোমরা অ্যাজ ইট ইজ যেভাবে লেখা হয়েছে এইভাবে তোমরা লিখতে পারো। উইথ দিস নোট, এই জায়গাটা তোমরা নিজেদের মতো করে জল সম্বন্ধীয় দুটো এডিটোরিয়াল, অসচেতন এবং লোভ সর্বস্ব, এই দুটো জিনিস তোমরা নিজেদের মতো করে পড়ে নিতে পারো। এখানে যেমন বলা হয়েছে, শিলিগুড়ি শহর উত্তরবঙ্গের একটি অলিখিত রাজধানী, যার মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। কারণ শিলিগুড়ি কিন্তু মহানন্দা নদীর তীরে অবস্থিত। এখান থেকে দেখা গেছে নদীর 1/3 জুড়ে পাকাপোক্ত বাড়ি, স্কুল, কলেজ, পশু পাখিদের বিচরণের ক্ষেত্র, সবকিছু নিয়ম মেনে নির্মিত। নদীর বুকে মানুষ এমন রাজপাট চলতে পারে, মুছে দেয়া যেতে পারে নদীর অস্তিত্ব। সেবক ছাড়ালেই দেখা যাবে ত্রিস্ততা বা আমাদের বহু পরিচিত তিস্তা নদীকে। বলা হয়েছে যে উত্তরবঙ্গেও আমাদের যখন আমরা দেখবো, সেখানেও দেখা যাবে মহানন্দার মতো, তিস্তার মতো নদীগুলোকে ঠিকঠাক ভাবে তার ন্যাচারাল ফ্লোকে মেনটেন করতে দেয়া হচ্ছে না, বরং সেখানে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গা বুঝিয়ে ফেলে তৈরি হচ্ছে বিভিন্ন বাড়ি, ঘর, দৌড়, স্কুল, কলেজ, বিভিন্ন অ্যানিমালসদের গেজিং প্লেস, কিন্তু অ্যাকচুয়ালি নদীর গতিপথকে কিন্তু রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন যে সমস্ত নদী, যেমন চেল, ডায়না, মাল, মূর্তি রিভার ইম্পর্টেন্ট, জলপাইগুড়ির একটা ট্রিবিউটারি, জলঢাকা নদীর ট্রিবিউটারি হচ্ছে মূর্তি, জয়ন্তী নদী, ভুটান পাহাড় থেকে নেমে আসছে তোরসা, জলঢাকা, ডায়না। বরফ গলা জলে পুষ্ট বলে তাদের বুকে সারা বছর কিন্তু জল পাওয়া যায়। বাকিগুলো বৃষ্টির জলে বিভিন্ন পুষ্ট নদী। এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে রিসর্ট তৈরি হচ্ছে, মূর্তি নদীকে ঘিরে রিসর্ট এর 6 লাখ এরিয়া। তো এইভাবে কিন্তু এনক্রোচমেন্ট অফ দ্য রিভার ব্যাংকস হতে হতে কিন্তু রিভার গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে একটা ওয়াটার স্কারসিটি আসছে। সো দিস ইজ হোয়াট ইজ রিটেন ইন দ্য নিউজ এডিটোরিয়াল। বাংলার জন্য আজকে এইটাই। কামিং টু দ্য নেক্সট এডিটোরিয়াল, এবং সেটা হচ্ছে আমাদের হিন্দুর ফ্রন্ট পেজ। কালকে দেখো আমাদের একটা টেরিফিক টেরর অ্যাটাক again happened in the Jammu Kashmir. সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে মিলিটেন্ট অ্যাটাক, রিপিটেডলি মিলিটেন্ট অ্যাটাক, এটা সিভিয়ার, এবং সেই জায়গা থেকে ইট ইজ ভেরি শকিং টু আওয়ার কান্ট্রি যে এখনো আমাদের ইন্টারনাল সিকিউরিটি টু সাম এক্সটেন্ট ফেলিওর করছে, ব্যাকফায়ার করছে। আমাদের এই হিউম্যানিটেরিয়ান লস থেকে, এই মানুষের লাইফের, এই যে ইনোসেন্ট মানুষদের মেরে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে। তো গতকাল কোথায় এই অ্যাটাকটা হয়েছে? জম্মু কাশ্মীরের পেহেলগাম। আমি ইন্ডিভিজুয়ালি জম্মু কাশ্মীর ভিজিট করেছিলাম, আমি ঘুরতে গেছিলাম। পেহেলগাম ইজ এ বিউটিফুল সিটি, বিউটিফুল সাইট, টুরিস্ট ডেস্টিনেশন, এত সুন্দর ওখানে ন্যাচারাল বিউটি। সেই জায়গায় দাঁড়িয়ে এই পেহেলগামের মতো একটা জায়গাতে কালকে টেররিস্ট অ্যাটাক হয়েছে, এবং যে টেররিস্ট অ্যাটাক হয়েছে তারা কিন্তু জানানো হয়েছে এটা লস্করি তাইবার একটি অফশুট রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলে একটি টেরর অর্গানাইজেশনের তরফ থেকে এই অ্যাটাকটা করা হয়েছে, এবং দ্যাট অ্যাকচুয়ালি কিল্ড অ্যাটলিস্ট 26 পিপল। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও একটা ক্যাপেলের প্রাণ গেছে। তারা কিন্তু, আমি যতদূর পড়লাম, ইউএসএ তে তারা রিসাইড করতো এবং তাদের কিন্তু কালকেই ব্যাক করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি দ্য ইভেন্ট হ্যাপেন্ড অ্যান্ড they lost the life. তো এইটা প্রাইম মিনিস্টার এখন কিন্তু সেই জায়গায় সৌদি আরব থেকে ব্যাক করছেন টু মিট দ্য সিচুয়েশন ইন দ্য জম্মু কাশ্মীর। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য থিং, হরিফিক অ্যাটাক বলে এটাকে জানানো হয়েছে। নেক্সট আমি যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ভ্যান্সে কলস ফর দ্য ক্লোজার ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ। আমরা জানি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, তিনি কিন্তু আমাদের কান্ট্রিতে যে ডিফেন্স এবং এনার্জি কোঅপারেশন সেক্টর, সেই জায়গার ওপর ফোকাস করার কথা বলেছেন, কালকে জানিয়েছেন, এবং সেই জায়গা থেকে তিনি বলেছেন যে কোলাবোরেশন ইজ নিডেড টু ওয়ার্ক ফর দ্য বেটার ফিউচার বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএসএ। কোথায় কোথায় কোলাবোরেশনের কথা জানানো হয়েছে, প্রায়োরিটি এরিয়া কি সেটা হচ্ছে ক্রিয়েটিং নিউ জব, বিল্ডিং ডিউরেবল সাপ্লাই চেইন, অ্যাচিভিং প্রসপারিটি ফর ওয়ার্কার্স অ্যান্ড while negotiating for the bilateral trade agreement. তো ইন্ডিয়া এবং ইউএস এর যে বাইল্যাটারাল রিলেশন এবং কোঅপারেশন, সেই জায়গায় ফার্দার কাজ করার
যে আরজি সেটা কিন্তু কালকে একটা ইভেন্ট রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টার থেকে মিস্টার ভ্যান্সে জানিয়েছে। সো উইথ দিস নোট কামিং টু দ্য ভেরি নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেলস, যেটা হচ্ছে আমাদের এডিটোরিয়াল পাবলিশ ইন দ্য নিউজ পেপার। কালকের জন্য আরো একটা নিউজ, কালকে 2024 এ সিভিল সার্ভিস এক্সামিনেশনের রেজাল্ট হ্যাজ অলরেডি বিন পাবলিশড এবং শক্তি দুবে শি সিকিউর দ্য অল ইন্ডিয়া র্যাঙ্ক ফার্স্ট। তো এছাড়া আমি দেখলাম ওয়েস্ট বেঙ্গলের আমরা যে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট এটিআই থেকে ট্রেনিং নিই এবং এটিআর একটা গভর্নমেন্ট ফান্ডিং একটা সিভিল সার্ভিস প্রিপারেশন ইনস্টিটিউট আছে ইনসাইড দ্য এটিআই ক্যাম্পাস, দ্যাট ইজ দ্য এসএন সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। সেখান থেকেও কিন্তু অলমোস্ট 5 জন ক্লিয়ার করেছেন এবং বিভিন্ন ডিফারেন্ট পোস্টে দে গট দ্য সিলেকশন। সো উইথ দিস নোট কামিং টু দ্য নেক্সট এডিটোরিয়াল, আজকে হিন্দুর যে এডিটোরিয়াল গুলো পাবলিশ হয়েছে তার ব্যাকগ্রাউন্ডে আমাদের যে যে ইনফরমেশন গুলো পড়তে হবে, দুটো এডিটোরিয়াল খুব শর্ট এডিটোরিয়াল আই উইল ডিসকাস, বাট ওয়ান এডিটোরিয়াল ইজ ভেরি বিগ অ্যান্ড কানেক্টেড উইথ মেনি স্ট্যাটিক ইভেন্টস। তো সেই স্ট্যাটিক ইভেন্টসটা আমরা দেখে নেব যে কি কি স্ট্যাটিক ইভেন্টস আছে। প্রথমত আমরা দেখব মেন কয়েকটা জায়গা। একটা হচ্ছে দিস ইজ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক, দিস ইজ রাশিয়া, দিস ইজ ইন্ডিয়া, চায়না। এবার অ্যাকচুয়ালি আর্কটিক যে রিজিয়ন, এই যে ডেনমার্ক, এই যে পুরো আর্কটিক রিজিয়ন, এই যে আর্কটিক ওশিয়ানের পাশ দিয়ে যে আর্কটিক রিজিয়ন আছে, এখন বর্তমানে আমরা দেখি, যদি আমরা দেখি we need to understand one particular sea route, that is the northern sea route by NSR. এই NSR এর উপরই আজকের একটা এডিটোরিয়াল বেরিয়েছে যেটা আমরা পড়ব। কি নর্দার্ন সি রুট কি আগে আমাদের দেখতে হবে। যদি আমরা এই গ্লোবটা দেখি, আমরা দেখলাম যে রাশিয়া, চায়না এবং এদিকে ইউএসএ আছে। এবার যে নতুন যে একটা সি রুট এর কানেকশনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে নর্দার্ন সি রুট। সেটা কিন্তু মেজর একটা শিপিং রুট বা আমাদের যে ট্রান্সপোর্ট করতে হয় বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্ট অফ দ্য গুড, সেটা কিন্তু আর্কটিক রিজিয়ন দিয়ে যদি করি, আর্কটিক ওশিয়ানকে আমরা যদি ইউজ করি, দেন উই ক্যান মিনিমাইজ দ্য টাইম, শর্টার দ্য প্যাসেজ। সেই জায়গা থেকে কার মধ্যে ইউরোপ এবং এশিয়ার কানেক্টিভিটির জন্য এই নর্দার্ন সি রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আমরা উই ক্যান বাইপাস দ্য ট্র্যাডিশনাল রুট যেটা হচ্ছে সুয়েজ ক্যানেলের মাধ্যমে পাস করছে। আমরা যদি চায়নার কাছ থেকে ভাবি, চায়না থেকে ইউএসএ তে কোনো কিছু জিনিসকে পাঠাতে হবে, সাপ্লাই করতে হবে, দেন চায়না অ্যাকচুয়ালি ইউজেস দিস এক্সিস্টিং রুট। কি চায়না থেকে ইন্ডিয়ান ওশিয়ান দিয়ে ইন্ডিয়ার পাস দিয়ে আসবে, নেক্সট স্টেট অফ মালাক্কা দিয়ে এটা ইন্ডিয়ান ওশিয়ানে আসবে এবং তারপর এক্সিস্টিং রুট দিয়ে দেখো সুয়েজ ক্যানেল, তারপরে কিন্তু ঢুকে এটা কিন্তু ইউএসএ তে যাবে। এরপরে এই যে এনএসআর, ইট ইজ অ্যান অল্টারনেটিভ রুট, যেটা কিন্তু দেখো এইখান থেকে স্টার্ট হচ্ছে, এই রেড মার্কিং ভ্লাদিভস্টক এবং রাশিয়ার পাস দিয়ে হয়ে কিন্তু আর্কটিক ওশিয়ানের থ্রু দিয়ে কিন্তু ইউএসএ তে ঢুকছে। তো এই জায়গায় ইউএসএ বা ইউরোপিয়ান কন্টিনেন্টেও এটা কিন্তু ঢুকছে। তাহলে এই এনএসআর রুটটা হচ্ছে শর্টেস্ট শিপিং রুট, কানেক্ট করছে ইউরোপ এবং এশিয়াকে, এবং অ্যাপ্রক্সিমেটলি 5600 কিলোমিটার এটা কিন্তু আর্কটিক সি দিয়ে পাস করছে। রুট ডিটেলসটা আমরা দেখবো। এটা মেইনলি কিন্তু আর্কটিক ওশিয়ানের বিভিন্ন যে স্ট্রেট গুলো, যেমন কারা স্ট্রেট, এই কারা সি দিয়ে এটা পাস করছে এবং বেরিং স্ট্রেটে গিয়ে এটা কিন্তু শেষ হচ্ছে। এরপর এর বেনিফিট কি, এই এনএসআর বা এই নর্দার্ন সি রুটটা কিন্তু ট্রানজিট ডিস্টেন্সকে 50% এর ওপরও কমিয়ে দিচ্ছে যদি আমরা ট্র্যাডিশনাল রুটকে কম্পেয়ার করি, যেটা কিন্তু সুয়েজ ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছে, অর্থাৎ কার্গো ট্রানজিটকে ফাস্টার করছে। এরপর আরো একটা যে জায়গা, সেটা হচ্ছে আমরা আর্কটিক রিজিয়নে আমাদের ইন্ডিয়ার যে ইনভলভমেন্ট ইন terms of the research and development, সেটার জন্য ইন্ডিয়া has signed back in 1920 a very important treaty in Paris। সেই ট্রিটিটা নিয়েও আজকের এই আলোচনায় ডিসকাশন হবে। সেটা হচ্ছে ইন্ডিয়াস এনগেজমেন্ট ইন দ্য আর্কটিক ডেটস ব্যাক টু 1920। সেখানে কিন্তু সাইন হয়েছিল সালভার ট্রিটি ইন প্যারিস। এই ট্রিটিটার নাম ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য তোমরা পড়ে রাখবে। এরপর কিন্তু এই উইথ দ্য সাইনিং অফ দি পার্টিকুলার ট্রিটি, ইন্ডিয়া বিকেম দ্য ওয়ান অফ দ্য ভেরি few countries মধ্যে ইন্ডিয়া একটা কান্ট্রি হয় যে who got the permission to set up the permanent station in the Arctic region. For which purpose? For carrying out সায়েন্টিফিক রিসার্চ। তো ইন্ডিয়া কিন্তু সেই সালভার ট্রিটি সাইন করার পর সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা, সায়েন্টিফিক রিসার্চ সেন্টার তৈরি করার পারমিশন ইন দ্য আর্কটিক রিজিয়ন
they got. এরপর 2007 এ কিন্তু ফার্স্ট সায়েন্টিফিক এক্সপিডিশন হয় ইন্ডিয়ার থ্রু দিয়ে বা ইন্ডিয়ার তরফ থেকে ইন দা আর্কটিক রিজিয়ন। হলো এই স্ট্যাটিক পোর্শনটা পড়লাম। এরপর আমরা আরো একটা স্ট্যাটিক পোর্শন পড়বো, সেটা হচ্ছে আর একটা ট্রেড মেরিটাইম রুটের কথা আমরা জানবো, সেটা হচ্ছে চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম রুট। চেন্নাই কানেক্ট ইজ দ্য পার্ট অফ দ্য ইন্ডিয়া and the Vladivostok is a part of the Russia, এবং ইন্ডিয়া এবং রাশিয়ার যে ট্রেড যে রুট বা ট্রেড যে কোঅপারেশন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কানেক্টিভিটি বিটুইন ইন্ডিয়া এন্ড রাশিয়া, and that is being established through the Chennai Vladivostok maritime route, এবং it is expected to reduce the transport time from significant number of days, almost 1 month 32 days to significantly 12 days এখানে, এবং এটি কস্ট অ্যারাউন্ড মানে কস্ট রিডিউস করছে কত, অ্যারাউন্ড 30%। অর্থাৎ নট অনলি দ্য টাইম ইজ দ্য ফ্যাক্টর বাট অলসো দ্য কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট ইজ সিগনিফিকেন্টলি রিডিউসড বাই ইউজিং দিস চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম রুট। এবং এই রুটটা কিন্তু পাস করছে কোথা দিয়ে, সি অফ জাপান, সাউথ চায়না সি এবং মালাক্কা স্ট্রেট। এবার আমরা ম্যাপটা দেখবো। সো এখন যদি আমাদের দেখা যায় ইন্ডিয়া থেকে রাশিয়ায় যে শিপমেন্ট হয় বা শিপিং হয়, সেই জায়গায় কিন্তু এক্সিস্টিং রুটটা কিন্তু প্রায় 8675 নটিক্যাল মাইলস, এবং পোর্ট অফ মুম্বাই থেকে দ্যাট স্টার্টেড এবং পোর্ট অফ সেন্ট পিটার্সবার্গ রাশিয়া পর্যন্ত যাচ্ছে, এবং ইউজিং দিস কাইন্ড অফ পাথ সুয়েজ ক্যানাল দিয়ে বেরিয়ে পুরো এই যে মানে অল্টারনেটিভ যে এবং হায়ার যে রুটটা সেইখান দিয়ে কিন্তু এই সুয়েজ ক্যানেল, রটারডাম পোর্ট, এইখান দিয়ে কিন্তু জিনিসপত্র রাশিয়ায় পৌঁছায়। কিন্তু দ্য প্রপোজ রুট ইজ দ্য নিউলি কনস্ট্রাক্টেড রুট, যেটা হচ্ছে চেন্নাই থেকে হচ্ছে ভ্লাদিভস্টককে কানেক্ট করছে, এবং সেখানে কিন্তু 5674 বা 5647 নটিক্যাল মাইলস অ্যাপ্রক্সিমেটলি তার ডিস্টেন্স, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইট ইজ হচ্ছে প্রপোজড। এই হচ্ছে পুরো রুট ম্যাপটা। এরপর আমরা চলে আসবো আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসে, যেটাকে আমরা দেখে নেব যে এই সম্বন্ধে কি এডিটোরিয়াল আজকে পাবলিশ হয়েছে। আচ্ছা, এই ম্যাপটা যখন দেখবো তখন আমরা বিভিন্ন কয়েকটা টার্ম আমরা দেখবো। চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যানাদার ইনিশিয়েটিভ যেখান নিয়ে কথা হয়। চাইনিজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো এখানের মাধ্যমে কি করে, চায়না বিভিন্ন কান্ট্রিতে কিন্তু তার যে কানেক্টিভিটি সেটা বাড়ায় বাই ইনভেস্টিং। তো হিউজ ডেট ট্র্যাপ পলিসি, এই নামটাও তোমরা পড়ে থাকবে, ডেট ট্র্যাপ পলিসি। এটাই কি হয়, সাপোজ কান্ট্রি এ, চায়না কিন্তু কান্ট্রি এ কে হিউজ টাকা ফান্ডিং দেয় ফর কি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এবার এই এ কান্ট্রি প্রথমে এটা বুঝতে পারে না ওয়েদার ইট ইজ এ গ্র্যান্ট অর গ্র্যান্ট ইন ডিসগাইজ। তো চায়না থেকে ধরো হিউজ টাকা অ্যাকসেপ্ট করে নিল, এবং সেই টাকা অ্যাকসেপ্ট করে এখানে ধরো সাপোজ XYZ ডেভেলপমেন্ট করলো, রাস্তা তৈরি করলো, ধরো একটা পোর্ট তৈরি করলো বা একটা এয়ারপোর্ট তৈরি করলো। নাও এই যে হিউজ ফান্ডিং নিয়ে চায়না থেকে এই XYZ এগুলো তৈরি করলো, এখন এর কাছে একটা বার্ডেন হয়ে যায় এই টাকাটা মেটানোর জন্য। অর্থাৎ এই যে লোনটা নিয়েছে, লোন অ্যামাউন্ট নিয়েছে, সেই টাকাটা মেটাতে পারে না। দেন চায়না অ্যাকচুয়াল তার ফেসটা রিভিল করে, পারপাসটা রিভিল করে। চায়না তখন একে বলে, নাও তুমি আমার ডেট ট্র্যাপে, মানে তুমি আমার ট্র্যাপে আটকে গেছো, নাও ইউ হ্যাভ টু গিভ মি দ্য অ্যাক্সেস টু ইউজ দ্য XYZ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চায়না কিন্তু XYZ অর্থাৎ এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার জায়গাগুলোকে ইউজ করতে শুরু করে, যেটা কিন্তু কান্ট্রি এর মধ্যে অবস্থিত। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ডেট ট্র্যাপ পলিসি। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। নাও এই যে এডিটোরিয়ালটা আছে, আমরা আগে এই এডিটোরিয়ালটা পড়ে দেবো, এক্সপ্লোরিং ইন্ডিয়াস পোটেনশিয়াল ইন দ্য আর্কটিক রিজিয়ন। ঠিক, আচ্ছা, গ্লোবাল ট্রেড, বিশ্বের যে ট্রেড হয় ইজ সুইং, মানে পেন্ডুলামের মতো সুইং করছে বলা হচ্ছে। একদিকে আছে সেখানে ইউএস, অন্যদিকে আছে বিভিন্ন অল্টারনেটিভ ট্রেড স্ট্র্যাটেজি। এখান থেকে দাঁড়িয়ে ইন এ সাচ এ সিনারিও বলা হয়েছে, পার্টনারশিপ অ্যারাউন্ড সাপ্লাই চেইনস অ্যান্ড ট্রেড রুটস আর এক্সপ্যান্ডিং বেসড নট অনলি অন দ্য কারেন্ট ফ্র্যাকচারিং অফ দ্য রিজিওনাল ব্লক বাট অলসো অন দ্য ক্লাইমেট চেঞ্জ। আমাদের যে বিভিন্ন বিশ্বের যে মানে ফ্র্যাকচার্ড যে ফ্র্যাগমেন্ট হয়েছে, রিজিওনাল ব্লক তৈরি হয়েছে, সেগুলোর বাইরে বেরিয়ে ক্লাইমেট চেঞ্জ ইজ অলসো অ্যান বিগার ইস্যু টু হুইচ ক্যান
চেঞ্জ দ্য গ্লোবাল ট্রেড সিনারিও। সেখানে দেখো যে আমাদের ফ্রোজেন ফ্রন্টিয়ার অফ দ্য আর্কটিক সেটা কিন্তু সার্ভ করছে আমাদের একটা মানে সেইটা একটা গ্লোবাল ট্রেডের জায়গায় কিন্তু বেটার পারফর্ম করতে পারবে। ইট অলসো সার্ভ অ্যাজ আ সোর্স অফ গ্রেট জিওপলিটিক্যাল লিভারেজ অ্যাজ দ্য সি লেভেল কন্টিনিউ টু রাইজ অ্যান্ড নিউ ট্রেড রুটস ইমার্জ। যত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, সি রাইজ হচ্ছে অর্থাৎ সমুদ্রের জল স্তর উপরে উঠছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন নতুন ট্রেড রুট ইমার্জ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে দ্য আর্কটিক রিফ্লেক্টস ক্রিটিক্যাল এনার্জি সোর্স ফর দ্য গ্লোবাল সাউথ ইন দ্য ইয়ার্স টু কাম। গ্লোবাল যে সাউথ তার কাছে আর্কটিক কিন্তু একটা ক্রিটিক্যাল এনার্জি সোর্স হিসাবে সামনে আসছে। while not recklessly exploiting the Arctic reserves, India should also get a say in the commercial opportunity for the unseen future. Now, the dying canary signals new trade route. অর্থাৎ এই যে আর্কটিক রিজিয়ন সেখানে কিন্তু বলা হচ্ছে আর্কটিক সি আইস ইজ নাও শ্রিঙ্কিং অ্যাট এ রেট অফ 12.2%। 12.2% অনুপাতে দেখা যাচ্ছে পার ডিকেড প্রত্যেক 10 বছরে এইখানে কিন্তু যে সি এরিয়ায় যে আইস আছে সেটা কিন্তু মেল্ট করতে শুরু করছে কম্পেয়ার টু দ্য অ্যাভারেজ এক্সটেন্ড ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1981 টু 2010। তাহলে এই অ্যাভারেজ পিরিয়ডে দেখা গেছে পার ডিকেডে 12.2% করে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখানের আইস ব্রেক করছে, আইস শ্রিঙ্ক করছে, মেল্ট করছে এবং আর্কটিক সি কিন্তু আরো ওপেন আপ হচ্ছে ফর কন্ডাক্টিং দ্য ট্রেড। সেই জায়গা থেকে বলা হচ্ছে দ্য মেল্টিং আইস ইজ ওপেনিং আপ দ্য অ্যাক্সেস টু এ নিউ ট্রেড রুট। কোন ট্রেড রুট? এনএসআর অর্থাৎ নর্দার্ন সি রুট ইন দ্য আর্কটিক। এই এনএসআর কিভাবে কানেক্ট করছে? লিঙ্কিং দ্য আটলান্টিক অ্যান্ড দ্য প্যাসিফিক। আমরা অলরেডি পড়লাম প্যাসিফিক এবং আটলান্টিককে কানেক্ট করছে। দিস উইল এক্সপোনেনশিয়ালি ট্রান্সফর্ম গ্লোবাল ট্রেড বাই শিফটিং দ্য ফ্লো অফ কার্গো অ্যান্ড সেভিং টাইম অ্যান্ড ফ্রিট কস্ট। এই যে কস্টিং আমরা অলরেডি পড়লাম, সেভ টাইম করছে, কার্গোর মুভমেন্টকে আরো সুবিধাযুক্ত করছে এবং যে ট্রান্সপোর্টেশন কস্ট কমাচ্ছে। এনএসআর ইজ বিং হেল্ড অ্যাজ দ্য শর্টেস্ট রুট বিটুইন দ্য ইউরোপ অ্যান্ড এশিয়া। ইউরোপ এবং এশিয়াকে কানেক্ট করার জন্য ইট ইজ ওয়ান অফ দ্য শর্টেস্ট রুট। ইন্ডিয়ার যে লং টার্ম অ্যাপ্রোচ টু এক্সপ্লোর দ্য নিউ মেগা পোর্টস অ্যান্ড নিউ রুটস নট জাস্ট ফ্রম অ্যান ইকোনমিক লেন্স বাট ফ্রম অ্যান স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যাল লেন্স মেক্স দ্য এনএসআর ক্রুশিয়াল। সো ফর India also NSR is very crucial, not only from the economic perspective that the supply will be easier, cost will be reduced, time will be saved, but from the geopolitical angle, exploring the NSR region, NSR and Arctic region is crucial. Now, number of observers at the Arctic Council outnumbers the number of the Arctic state. এখানে কিন্তু বলা হচ্ছে বিভিন্ন সময় যে vulnerability of the existing trade routes to the new geopolitical tension আছে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলা হচ্ছে Arctic is the growing opportunity. India began its engagement with the Arctic by signing the সালভার্ট ট্রিটি যেটাকে বলা হচ্ছে 1920 এবং ইজ দ্য অনলি ডেভেলপিং নেশন বিসাইড চায়না। চায়নার পর ইন্ডিয়া কিন্তু হচ্ছে একমাত্র ডেভেলপিং নেশন who got the opportunities to set up the research base in the Arctic and the name is the Himadri. Now last year বলা হচ্ছে Institute of Governance and Sustainability Development and the National Council of Applied Economic Research partner to model how changes in the Arctic, specifically the loss of sea ice, could influence the Indian monsoon pattern and the agricultural outputs. তো আর্কটিকের বিভিন্ন রিসার্চ আমাদের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আর্কটিক রিজিয়নে যে রিসার্চ করেছে সেখান থেকে দেখা যাচ্ছে বা দেখানো হয়েছে যে আর্কটিকের যে সি আইস মেল্ট হয়ে যাচ্ছে সেটা কিভাবে আমাদের ইন্ডিয়ান মনসুন প্যাটার্ন আমাদের এগ্রিকালচারাল আউটপুটকে ইম্প্যাক্ট করছে। তারপর ইন্ডিয়া উইল নিড শিপ বিল্ডিং। এরপর দেখো আর্কটিক রিজিয়নের এই যে এনএসআর ট্রেড রুটটাকে যদি ইউজ করতে হয় তাহলে এনএসআর ট্রেড রুটটাকে ইউজ করার জন্য আমাদের কিছু পলিসি দরকার। কি পলিসি? স্ট্রিমলাইন করতে হবে টুয়ার্ডস অ্যাচিভিং ইটস গোল। এই আর্কটিক পলিসিটাকে আমাদের কিন্তু গোল বা টার্গেট ওরিয়েন্টেড বানাতে হবে। সেখানে কিছু স্ট্র্যাটেজি আমাদের লাগবে। যেরকম কি স্ট্র্যাটেজি? এনএসআর বা এই অল্টারনেটিভ ট্রেড রুটকে ইউজ করার জন্য ফার্স্ট অফ অল দেখো আমি যদি একবার জাস্ট বলি এই যে এনএসআর রিজিয়ন অর্থাৎ এখানে আর্কটিক রিজিয়ন, তাই তো এটা কিন্তু ওভারঅল যে আর্কটিক যে সিটা আছে সেটাই কিন্তু কি আছে? আইস আছে। কি কোথাও কোথাও আইস বার্গ আছে, কোথাও আবার প্লেন জল আছে। অর্থাৎ এখান দিয়ে যদি কোনো শিপকে মুভমেন্ট করতে হয় তাহলে এই শিপের নর্মাল যেখানে সমুদ্র সেই জায়গা থেকে কিছুটা মানে মোর রেজিস্ট্যান্ট আইস রেজিস্ট্যান্ট এইখানে শিপ
বানাতে হবে, যেখানে এই বড় বড় ধরনের যে আইসের যে স্তূপগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে যেন শিপ মুভমেন্ট হতে পারে। সেই জায়গা থেকে লেখা হচ্ছে ইন্ডিয়া উইল নিড শিপ বিল্ডিং মাসেল টু সেল থ্রু দ্য এনএসআরস টার্বুলেন্ট ওয়াটার। 2025-26 এর বাজেট কিন্তু $3 বিলিয়ন মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড কিন্তু শিপিং মিনিস্ট্রিকে দেওয়া হয়েছে ফর প্রমোটিং শিপ বিল্ডিং ক্লাস্টার্স টু ইনক্রিজ দ্য রেঞ্জ, ক্যাটাগরি অ্যান্ড ক্যাপাসিটি অফ দ্য শিপ। অর্থাৎ সেই পার্টিকুলার হায়ার ক্যাপাসিটি শিপ কিন্তু এই আর্কটিক রিজিয়ন দিয়ে পাস করানোর জন্য ইন্ডিয়াকে তৈরি করতে হবে। শিপ বিল্ডিং with respect to Arctic requirement is the key given that travel condition would be quite harsh in the short term. এই জায়গায় কিন্তু এই যে হার্শ যে রুট সেখান দিয়ে কিন্তু নতুন ভাবে আর্কটিক রিজিয়নের রিকোয়ারমেন্ট ওয়াইজ শিপ তৈরি করতে হবে। This means India needs to make adequate investment in the ice breaking fleet and other structural upgrades. Hopefully you understand. Now, there is an urgent need for India to engage in multilateral dialogue on the capacity building, training requisites and knowledge sharing. অর্থাৎ knowledge, training, capacity building এর জন্য ইন্ডিয়াকে কিন্তু স্টেপ নিতে হবে। নেক্সট আমাদের এই দিস ইয়ার নেক্সট মান্থ May 3 এবং May 4 নিউ দিল্লিতে একটা ফোরাম হবে, কি আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরাম। সেখানে কিন্তু বলা হচ্ছে ইন্ডিয়াকে কি করতে হবে, দিস শুড হেল্প ইন কন্টেক্সচুয়ালাইজ দ্য ডায়ালগ ফ্রম অ্যান এশিয়া অ্যান্ড ইন্ডিয়া ফোকাসড লেন্স। অর্থাৎ এশিয়া এবং ইন্ডিয়া ফোকাসড একটা অ্যাপ্রোচ নিতে হবে হাউ the entire Asia can use the Arctic. এরপর this forum should serve as an impetus to move the needle forward on India's well thought out Arctic policy with stakeholder consultations and forging the partnership, perhaps the appointment of a polar ambassador to present India's case internationally. অর্থাৎ এই জায়গায় ইন্ডিয়াকে কিন্তু এই ফোরামে আরো বেশি ভাবে ভোকাল হতে হবে। নাও এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টোটাল যে জায়গাটা বলা হচ্ছে ইন্ডিয়ার যে জায়গা বা এন্টায়ার গ্লোবের যে সিনারিও, সেই জায়গায় ইন্ডিয়াকে কিন্তু আরো স্টাডি করতে হবে কিসের ওপর, গ্লোবাল ওয়ার্মিং যেটা কিন্তু অলরেডি ব্রিচ করে গেছে 1.5 ডিগ্রি মার্ক অ্যাবভ দ্য প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল। 2024 কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ওপর 1.5 ডিগ্রি সেলসিয়াস অলরেডি গ্লোবাল টেম্পারেচার বেড়ে গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কি কি পোটেনশিয়াল রিস্ক আছে, কি কি পোটেনশিয়াল অপরচুনিটি আছে, সেই নিয়ে কিন্তু রিসার্চ ইন্ডিয়াকে করতে হবে। দিস সাজেস্ট দ্যাট ইভেন এ সিঙ্গেল মান্থ অর ইয়ার অ্যাট 1.5 ডিগ্রি সেলসিয়াস গ্লোবাল ওয়ার্মিং may signify that Earth is entering into a long-term breach of vital Paris Agreement threshold. অর্থাৎ এই যে প্যারিস এগ্রিমেন্টের থ্রেশহোল্ড, এটাকে কিন্তু এন্টায়ার গ্লোব কিন্তু অলরেডি থ্রেশহোল্ড তার ক্রস করে যাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর্কটিক রিজিয়নের পোটেনশিয়ালকে আমাদের অবশ্যই মাথায় দিতে হবে। প্লেইং উইথ আইস অ্যান্ড ফায়ার, দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে এই যে উইথ ইটস ভাস্ট আর্কটিক কোস্টলাইন এবং এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন দ্য আর্কটিক ন্যাভিগেশন, কি ট্রেনিং অফ পার্সোনাল, রাশিয়া ইজ অ্যান অবভিয়াস পার্টনার ফর ইন্ডিয়া টু এক্সপ্লোর দ্য এনএসআর। ইফ ইউ ক্যান সি দ্য ম্যাপ দেন সো দিস ইজ দ্য এন্টায়ার আর্কটিক রিজিয়ন, অ্যান্ড রাশিয়া যে কিন্তু বিভিন্ন আর্কটিকে ঘেরা একটা দেশ, তার কাছে কিন্তু কি আছে, এক্সপার্টাইজ ট্রেনিং আছে, কি করে মানুষকে পার্সোনালকে ট্রেনিং দিতে হবে, কি করে আর্কটিক নেভিগেশন করতে হবে, সেই জায়গায় কিন্তু রাশিয়ার কাছে এক্সপার্টাইজ নলেজ আছে, এবং ইন্ডিয়াকে কিন্তু রাশিয়া এই ব্যাপারে সাহায্য করতে পারে। দ্য ডিসিশন টু স্ট্যাবলিশ এ ওয়ার্কিং গ্রুপ অন দ্য এনএসআর আন্ডার দ্য bilateral intergovernmental commission on trade, economic, scientific, technical and cultural cooperation was made during the Prime Minister Narendra Modi's summit meeting with the Russian President Vladimir Putin in Moscow last year. আগের বছর কিন্তু মস্কোতে যখন ভ্লাদিমির পুতিনের সাথে মোদির মিটিং হয়, সেখানে কিন্তু এই কোঅপারেশনের কথা অলরেডি ডিসকাস হয়েছে। আরো একটা জায়গা যেটা আমি অলরেডি বললাম, চেন্নাই ভ্লাদিভস্টক যে মেরিটাইম করিডোর, সেটা কিন্তু ইমার্জেস অ্যাজ এ পোটেনশিয়াল ব্রিজ টু দ্য এনএসআর পোর্টস। বিভিন্ন এনএসআর এর যে পোর্ট গুলো থাকবে, যেরকম টিক্সি, সাভেটা, এই ধরনের যে পোর্ট গুলো থাকবে, সেগুলো কিন্তু এই চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম করিডোরের মধ্যে কানেক্টেড থাকবে। তার মানে রাশিয়া এবং ইন্ডিয়ার কোঅপারেশন ইজ নিডেড। অন দি আদার হ্যান্ড চায়নাও কিন্তু একটা কাউন্টার পার্ট। চায়না ইজ বিল্ডিং এ as a northern extension of its Belt and Road Initiative। তো চায়নাও কিন্তু এই আর্কটিক রিজিয়নকে এক্সপ্লোর করার জন্য এগোচ্ছে। সেই জায়গায় কিন্তু চায়নাও কিন্তু নট অনলি উড দ্য এনএসআর হেল্প China bypass the Malacca Strait choke points completely, but it
would also give it much more control over the Arctic route. অর্থাৎ China is also trying to exaggerate its control over the Arctic route. সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা ইন্ডিয়ার সমস্যা হচ্ছে, ইন্ডিয়ার কিন্তু আরেকটা ব্লকের সাথে কানেকশন আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লক অফ দ্য গ্লোব দ্যাট ইজ ডমিনেটেড বাই দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সেখানে দাঁড়িয়ে রাশিয়া এবং ইউএস এর মধ্যে কিন্তু একটা ইনভিজিবল বা ওয়ার বা ফাইট চলছে। তার মানে রাশিয়াকে একদিকে ব্যালেন্স করতে হবে, ইউএস কে একদিকে ব্যালেন্স করতে হবে। অন দি আদার হ্যান্ড আরো একটা জায়গা কিন্তু আছে, সেটা হচ্ছে আদার পার্টনার, সেটা হচ্ছে জাপান এবং সাউথ কোরিয়া। বোথ কান্ট্রিজ শেয়ার ইন্ডিয়াস কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং কোঅপারেশন বিটুইন চায়না এন্ড রাশিয়া ইন দ্য আর্কটিক অ্যান্ড অ্যাবাউট দেয়ার বিজনেস লুজিং আউট অন দ্য আর্কটিক অপরচুনিটিস টু চাইনিজ কম্পিটিটর। অর্থাৎ ইন্ডিয়ার কিন্তু তিনটে জায়গায় কিন্তু ইন্ডিয়াকে ব্রিজিং করতে হবে। একটা ব্লক হচ্ছে ইউএস, একটা হচ্ছে রাশিয়া, অন্যদিকে আছে চায়না এবং আরেকটা ব্লক হচ্ছে জাপান অ্যান্ড সাউথ কোরিয়া। এবার এদের টোটাল এই পুরো জিনিসটাকে ব্যালেন্স আউট যদি সাকসেসফুলি করতে পারে, দেন দ্য ভিক্টরি উইল কাম। এই যে ট্রিও শুড অ্যাডভোকেট দ্য রেকটিফিকেশন অফ ডিসপ্যারিটিস উইদিন দ্য আর্কটিক কাউন্সিল অ্যান্ড প্রমোট এ মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কাউন্সিল। তাহলে হোপফুলি এই আর্কটিক রিজিয়ন নিয়ে আমি যেটুখানি ডিসকাস করলাম তোমরা সেটা বুঝতে পেরেছো, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আর যে দুটো এডিটোরিয়াল আমি বলবো তোমরা হোপফুলি আমার সাথে কানেক্টেড থাকবে, এবং আমি অনেকটা চেয়েছি যে আজকে জিনিসটাকে খুব ভালোভাবে ডিটেলসে অ্যানালিসিস করতে। এরপরে যেটা সেটা হচ্ছে রিলেটেড উইথ দ্য চ্যাপ্টার অর দ্য সাবজেক্ট পলিটি। ঠিক, পলিটির কি চ্যাপ্টার? পলিটির চ্যাপ্টার হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ জুডিশিয়ারি যে রিভিউ করতে পারে একটা কনস্টিটিউশনাল কোনো ডিসিশনকে, কান্ট্রির কোনো লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ অ্যাকশনকে, সেইটা নিয়ে লেখা হয়েছে। তো অ্যাটেম্প টু ইন্টিমিডেট দ্য জুডিশিয়ারি পজ এ থ্রেট to the democracy। এখানে কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দ্য হাইয়েস্ট জুডিশিয়াল যে অর্গান অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হ্যাজ been subjected to unfounded criticism by the sections of the ruling BJP Vice President Jagdeep Dhankar with regard to the separation of power between the various branches of the government and the principle of check and balance। অর্থাৎ সুপ্রিম কোর্টকে কিন্তু রিসেন্টলি ক্রিটিসাইজ ফেস করতে হয়েছে ইন অর্ডার টু পারফর্মিং ইটস রোল। কি কোন রোল? প্রিন্সিপাল অফ চেক অ্যান্ড ব্যালেন্স। এবং বিভিন্ন ভেরিয়াস গভর্নমেন্টের মধ্যে সেপারেশন অফ পাওয়ার নিয়ে সুপ্রিম কোর্ট যে সমস্ত ভার্ডিক্ট দিয়েছে তার জন্য ক্রিটিসিজম এসছে। বাট নট সারপ্রাইজিংলি এ সুপ্রিম কোর্ট বেঞ্চ took note of the charge that it was intruding into the executive এবং legislative function। সুপ্রিম কোর্ট কিন্তু আশ্চর্যজনক ভাবে বা অবাক না হয়ে সেই জায়গাটায় কিন্তু নিজের রোলটাকে কিন্তু এক্সারসাইজ করেছে, যেখানে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ ফাংশনের মধ্যে আদেও সেখানে কোনো অ্যানোমালিজ আসছে কিনা সেটা দেখতে চেয়েছে। এখানে একটা পিটিশনে সুপ্রিম কোর্ট কিন্তু আর্জ করেছে, was asked to direct the center to act under Article 355 এবং 356 to deal with the situation of violence in West Bengal। West Bengal এ কারেন্টলি ওয়াকা প্রোটেস্ট নিয়ে যে পলিটিক্যাল ডিস্টারবেন্স হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আর্টিকেল 356 কি? আর্টিকেল 356 হচ্ছে ইম্পোজিশন অফ দ্য কি প্রেসিডেন্সিয়াল রুল। আর আর্টিকেল 355 কি বলা হচ্ছে? আর্টিকেল 355 এ ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সেন্টার বা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিউটি টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, টু মেনটেন দ্য কনস্টিটিউশনালিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তার মানে একটা স্টেট গভর্নমেন্ট কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশন হিসেবে কাজ করছে কিনা সেটাকে দেখার দায়িত্ব কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি সেটা ফেল হয়, তাহলে আন্ডার আর্টিকেল 356 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ইম্পোজ দ্য emergency, state emergency or the presidential rule in a particular state। এরপর in another, the court's intervention was sought to curtail the obscene content on the online platform। বিভিন্ন সময় বলা হয়েছে যে কোর্টের ইন্টারভেনশন চাওয়া হয়েছে কেন? বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত অবসিন কন্টেন্ট আছে সেগুলোকে স্ট্রিক্টলি কাটিল করার জন্য বা আটকানোর জন্য কোর্টকে কিন্তু ইন্টারভেন করার কথা বলা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে সমস্ত ঘটনা ঘটছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে জুডিশিয়াল রিভিউ অফ দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ডিসিশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। কারণ এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ডিসিশন অফ দ্য এক্সিকিউটিভ এবং লেজিসলেচার ক্যান বি এক্সামাইন্ড বাই দ্য জুডিশিয়ারি টু ডিটারমাইন ওয়েদার দে আর কনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, এন্ড ইভেন কনস্টিটিউশনাল যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয় সেটাও কিন্তু দে আর সাবজেক্ট টু দ্য বেসিক স্ট্রাকচার স্টেট। আমরা পড়েছি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনকে কিন্তু কখনোই চেঞ্জ করা যায় না ইভেন বাই পাসিং দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ইফ ইট ইজ ডান দেন সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু মেক ইট নাল অ্যান্ড ভয়েড। সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন আর্টিকেলে সুপ্রিম কোর্ট কিন্তু এই জুডিশিয়াল রিভিউ কনসেপ্টটাকে ইউজ করে
করে সেটা হচ্ছে দেখো এই জুডিশিয়াল ইন্টারভেনশন ইন মেকিং অ্যান্ড এনফোর্সমেন্ট অফ দ্য ল, সেই জায়গায় দাঁড়িয়ে আর্টিকেল 13 ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে আর্টিকেল 13 কি বলা হচ্ছে, gives the judiciary the power to strike down laws that are violating the fundamental rights. আর্টিকেল 32 এবং 226 কি করছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে কি পাওয়ার দিচ্ছে রেসপেক্টিভলি, পাওয়ার টু ইস্যু রিট ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড বিয়ন্ড। ঠিক এরপরে যে জায়গাটা, it is in constructive fiction between the various institutions of the state that a society can achieve the stability in the governments. বলা হচ্ছে একটা constructive demarcation between the different organization institute of a state is mandatory, সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে কেন, যাতে স্টেবল একটা গভর্নেন্স থাকে। But the argument that legislature can pass any law on the basis of the majority is a majoritarian argument, অর্থাৎ কিন্তু বলা হচ্ছে লেজিসলেচার বা ধরো পার্লামেন্ট বা বিধানসভা বা বিধান পরিষদে কোনো একটা অ্যাক্ট বা কোনো একটা বিল পাস করছে এবং সেটা হয়তো মেজরিটি দিয়েই পাস হচ্ছে মানেই এটা সর্বতভাবে সত্য, এটা ঠিক নয়। দ্য ইরেজার অফ ডিস্টিংশন বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড দ্য লেজিসলেচার হ্যাজ অলরেডি ক্রিয়েটেড এ ক্রাইসিস অফ অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য গভর্নেন্স অ্যাট দ্য ন্যাশনাল অ্যান্ড দ্য স্টেট লেভেল। অর্থাৎ বলা হয়েছে যে ডিস্টিংশন কোনটা লেজিসলেটিভ অর্গান এবং কোনটা এক্সিকিউটিভ অর্গান, এর মধ্যে যদি ডিস্টিংশন না থাকে তাহলে সেটা অলরেডি একটা অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য গভর্নেন্স এর উপর প্রশ্ন করে এবং সেটা অলরেডি তৈরি হয়েছে সেই ক্রাইসিস অ্যাট দ্য ন্যাশনাল লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেট লেভেল। নাও দ্য অ্যাটেম্প্ট টু ইন্টিমিডেট দ্য জুডিশিয়ারি, ইন্টিমিডেট মানে কি, কলুষিত করা, মানে তার পারফরমেন্সকে স্বীকৃতি না দেয়া, সেটা কিন্তু ইন দ্য নেম অফ দ্য লেজিসলেটিভ সুপ্রিমেসি ইজ এ থ্রেট টু দ্য ডেমোক্রেসি। আমাদের ডেমোক্রেসিতে একটা থ্রেট, যেখানে লেজিসলেটিভ সুপ্রিমেসিকে প্রায়োরিটি দিয়ে জুডিশিয়ারিকে কলুষিত করা হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাটেম্প্ট টু দ্য it is a threat to the democracy. Now, in a recent judgment that set timelines for the governor and the president for acting on laws passed by the assembly, Supreme Court restored the authority of the elected legislature, which was being trampled upon by an unelected governor and arbitrary action of the president. The critics of the judiciary miss this point altogether. Hopefully বোঝা গেল যে এই আর্টিকেলটা কোন জায়গায় লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের যে এক্সারসাইজ অফ পাওয়ার to maintain the judicial supremacy in the country, সেই which is very sacrosanct, সেইটার উপর আজকের এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে। নেক্সট লাস্ট যে আর্টিকেলটা আমরা পড়বো সেটা হচ্ছে অপোজিং ইম্পোজিশন। রিসেন্টলি কি করা হয়েছে, হিন্দিকে প্রমোট করার কথা বলা হয়েছে উইদাউট মেকিং ইট ম্যান্ডেটরি। কি আর্টিকেলটা লেখা হয়েছে, মহারাষ্ট্রের এটি একটি ঘটনা। মহারাষ্ট্রে আমাদের যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু রিসেন্টলি অ্যানাউন্স করেছে কি ইংলিশ এবং মারাঠা মিডিয়াম স্কুলগুলোতে ক্লাস 1 থেকে কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দিকে পড়াতে হবে। কিসের জন্য, অ্যাজ এ পার্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। সো মহারাষ্ট্রে এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে ইংলিশ এবং মারাঠা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি হিন্দিকেও কিন্তু ক্লাস 1 থেকে শেখাতে হবে। এখানে কিন্তু এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে হিউজ পলিটিক্যাল একটা অপোজিশন এসছে। বলা হচ্ছে প্রিভিয়াসলি কিন্তু হিন্দি ওয়াজ আ পার্ট, হিন্দি ওয়াজ ইন্ট্রোডিউস অ্যাজ আ থার্ড ল্যাঙ্গুয়েজ অনলি ফ্রম ক্লাস 6, অর্থাৎ ক্লাস 6 থেকে মহারাষ্ট্রে হিন্দি পড়ানোর norms ছিল। But schools with other mediums of instruction have already been following the 3 language formula from class 1, কিন্তু যেগুলো মানে জেনারেলি যে আদার মিডিয়ামের স্কুল সেখানে কিন্তু ক্লাস 1 থেকে কিন্তু অলরেডি সেখানে কিন্তু হিন্দি পড়ানো হতো। while some view the announcement as an instance of Hindi imposition, অর্থাৎ মহারাষ্ট্রের কিছু ফ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট এবং কিছু ফ্যাকশন অফ দ্য পিপল, দে আর অ্যাকচুয়ালি পারসিভিং দ্য অ্যানাউন্সমেন্ট, সেখানে কিন্তু কিভাবে পারসিভ করছে যে হিন্দিকে কিন্তু তাদের উপর ইম্পোজ করা হচ্ছে এবং আদার গ্রুপ তারা কিন্তু ফিয়ার করছে ইটস পোটেনশিয়াল ইন আন্ডারমাইনিং দ্য মারাঠি। তারা ভাবছে মারাঠাকে কিন্তু পোটেনশিয়ালি আন্ডারমাইন করার চেষ্টা করা হচ্ছে, সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে এবং হিন্দিকে প্রমোট করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে চিফ মিনিস্টার কি বলেছেন, চিফ মিনিস্টার কিন্তু এটাই বলেছেন যে Hindi serves as an acceptable language of communication across India, but there are concerns about the practical challenges of this mandate. অর্থাৎ মহারাষ্ট্রে হিন্দিকে ক্লাস 1 থেকে পড়ানোর পেছনে বা সেটাকে ইমপ্লিমেন্ট করার পেছনে কিছু কনস্ট্রেন আছে। কি কি, এক্সটেন্সিভ লজিস্টিক ইনভলভড ইন টিচার রিক্রুটমেন্ট, ট্রেনিং, বিসাইড স্যালারি কস্ট। তার মানে ক্লাস 1 থেকে কিন্তু হিন্দি পড়ানোর টিচার এমপ্লয় করতে হবে স্কুলগুলোতে, সেখানে ট্রেনিং দিতে হবে, স্যালারি দিতে হবে এবং সেই টিচারকে রিক্রুট করতে হবে এবং সেখানে কিন্তু লজিস্টিক সাপোর্ট দরকার।
মিডিয়া রিপোর্টস এবং সোশ্যাল মিডিয়া কিন্তু পয়েন্ট আউট করেছে কি টু অ্যান এমার্জিং হস্টিলিটি টুয়ার্ডস হিন্দি। সেই জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু হিন্দির বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, হুইচ কুড বি এ রেসপন্স টু দ্য পারসিভড ইম্পোজিশন। সবাই কিন্তু সেখানে মনে হচ্ছে হিন্দিকে তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে মাতৃভাষার মতো করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা হস্টিল বা একটা মানে শত্রুতাপূর্ণ যে পরিবেশ সেটা তৈরি হচ্ছে। there is resentment, অসন্তোষ, resentment মানে অসন্তোষ, that the move is an effort to appease the sizable population of native Hindi speakers settled in Maharashtra. মানুষ মনে করছেন মহারাষ্ট্রের যে সাইজেবল হিন্দি স্পিকিং কমিউনিটি আছে তাদেরকে অ্যাপিস করা বা তুষ্টিকরণের যে রাজনীতি সেটাই এখানে হচ্ছে। হিস্টোরিক্যালি আমরা যদি দেখি মহারাষ্ট্র এমন একটা স্টেট সেখানে কিন্তু একটা স্ট্রং পলিটিক্যাল রিজিওনাল আইডেন্টিটি আছে। কাকে দেখা সেখানে এপিটোমাইজড করা হয়েছে শিবসেনাকে সিন্স 1960 এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দিস আইডেন্টিটি হ্যাজ এমফাসাইজড মারাঠি প্রাইড, কালচারাল অ্যাসারশন অ্যান্ড দ্য প্রায়োরিটি দেওয়া হয়েছিল লোকাল এমপ্লয়মেন্টের ওপর। তারপর ইয়েট আনলাইক তামিলনাড়ু, মহারাষ্ট্রও কিন্তু হ্যাজ নট এক্সিবিটেড ওভার হস্টিলিটি টুয়ার্ডস হিন্দি। এরপর যে জায়গাটা বলা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন যে Even the Shiv Sena, which has targeted various groups যেমন সাউথ ইন্ডিয়া, মুসলিম, নর্দার্ন ইন্ডিয়া, মাইগ্রেন্ট ওয়ার্কার্স at different times, Shiv Sena কিন্তু did not cultivate animosity towards Hindi. তাদেরও কিন্তু হিন্দির প্রতি কোনো শত্রুতাপূর্ণ মনোভাব নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কারেন্ট রিসেন্টমেন্ট যে অসন্তোষ therefore seems less organic and more a product of the BJP centralized agenda. এটা ভেরি পার্সোনাল ওপিনিয়ন, আমি সেটার মধ্যে যাচ্ছি না। বাট নেক্সট যে লাস্ট পোর্শনটা সেটা হচ্ছে while the constitution is unitary in the structure it recognize the diversity in numerous way. আমাদের কনস্টিটিউশনের থ্রু দিয়ে কিন্তু ডাইভার্সিটিকে এনশিওর করার কথা বলা হয়েছে। প্রিভিয়াস যে সেন্ট্রালাইজিং এফর্ট বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট তারা কিন্তু কি করেছে ইনক্লুডেড দ্য প্রমোশন অফ হিন্দি, তারা কিন্তু হিন্দিকে ইনক্লুড করা হয়েছে। বাট দেয়ার ওয়াজ ইনাফ ইনস্টিটিউশনাল ফ্লেক্সিবিলিটি টু ব্যালেন্স দ্য ডাইভার্জেন্ট ইন্টারেস্ট। অর্থাৎ সেখানে দাঁড়িয়েও কিন্তু বলা হয়েছিল বা লুপহোলস রাখা মানে হোলস রাখা হয়েছিল যেখানে দাঁড়িয়ে কিন্তু ডাইভার্জেন্ট ইন্টারেস্টকে ক্যাপচার করা যায়। লাস্ট যে জায়গাটা বলা হয়েছে মিনহোয়াইল দ্য এডুকেশনাল ল্যান্ডস্কেপ ইজ আন্ডারগোয়িং এ র্যাডিক্যাল ট্রান্সফরমেশন উইথ ডেভেলপমেন্টস ইন এআই অ্যান্ড নিউরোসায়েন্স। আমাদের এখন এআই এসছে, নিউরোসায়েন্স এসছে, সেখান থেকে এডুকেশনাল ল্যান্ডস্কেপ কিন্তু র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। এরপর ইনস্টেড অফ ক্রিয়েটিং ডিভিশন দ্য গভর্নমেন্ট of Maharashtra would do well to build consensus to address the evolving demands of the schools and higher education. অর্থাৎ শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ না, আমাদের যে হলিস্টিক যে ডেভেলপমেন্ট এডুকেশন সিস্টেম, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এবং হায়ার যে এডুকেশন সেখানে কিন্তু আরো কনসেনসাস নিয়ে সবার সর্বসম্মতি ক্রম নিয়ে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। তো এই ছিল আজকে পুরো এডিটোরিয়াল ডিসকাশন। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। বেশ কিছুদিন, একদিন দুদিন বিকজ অফ মেনি পার্সোনাল রিজনস আমি ভিডিও করে উঠতে পারিনি, বাট আজকে ওই জন্য ভিডিও করলাম। টেলিগ্রাম চ্যানেল আমার জয়েন করো এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে এবং তোমরা আমার সাথে পার্সোনালি কোনো পরীক্ষা রিলেটেড ডিসকাশন করতে থাকলে বা আমার মেন্টরশিপ প্রোগ্রামে আমার সঙ্গে থেকে পড়াশোনা করতে চাইলে তাহলে কিন্তু আমাকে মেল করে জানিও এবং I will definitely guide you over the dedicated batch. Thank you for watching. Have a good day. Stay healthy, stay safe, এবং stay focused in your preparation and hopefully you will clear the examination এবং গভর্নমেন্ট জব তোমরা